নমস্কার। মানভূম সংবাদ লাইভ পেজ থেকে আমি দয়াময় রায় মহাপ্রাণ বিদ্যাসাগরের 201তম জন্মদিবসে পুণ্যশ্লোক বিদ্যাসাগরের চরণে প্রণতি জানিয়ে তার নারী স্বাধীনতা, স্ত্রী শিক্ষা প্রসারে ভূমিকার বিষয়ে আমার উপলব্ধি আপনাদের কাছে নিবেদন করার জন্যই এই লাইভ পেজে আমি উপস্থিত হয়েছি। আর্য যুগে গার্গী, মৈত্রী, লোপামুদ্রার কথা আমরা জেনেছি। তখন নারী জাগরণ, নারীদের অধিকার, এমনকি যাজ্ঞবল্ক্যের সঙ্গে ঋষি যাজ্ঞবল্ক্যের সম্মুখে সরাসরি প্রশ্নবাণে জর্জরিত করেছেন গার্গী। এরকম একটি দেশে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। অথচ সভ্যতার ধারায় দেখা যায় যে ধীরে ধীরে সেই নারী অন্তঃপুরচারিণী হয়ে ওঠে। কালে কালে, যুগে যুগে এই নারী সমাজের যে পশ্চাদপসরণ, নারীর যে অবস্থান, তা যদি আমরা পাল সেন যুগ মুসলমান শাসনের কথা দেখি, তাহলে দেখা যায় যে ক্রমশ ধীরে ধীরে নারী সমাজ অনেক অন্ধকারময় এক সমাজ জীবনের মধ্যে প্রবেশ করেছে। আমরা দুটি উদাহরণ নিতে পারি। মহাপ্রাণ বিদ্যাসাগরের নারী স্বাধীনতায় তার ভূমিকার আলোচনা প্রসঙ্গে একটু আলোচনায় আমরা দেখতে পাই যে মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখ আছে, স্ত্রীলোক মধ্যে কোনো স্ত্রীর স্বাধীনতা নেই। দেখো, কুমারীবস্থায় পিতা, যৌবনাবস্থায় ভর্তা ও বৃদ্ধাবস্থায় পুত্রেরা স্ত্রী জাতির রক্ষণাবেক্ষণ করিয়া থাকে। সুতরাং স্ত্রী জাতির কখনো স্বাধীনতা থাকিবার সম্ভাবনা নাই। মহর্ষি অষ্টাবক্রের উক্তি উদ্ধৃত করলাম। আরেকটি, যিনি রবীন্দ্রনাথ, যিনি স্ত্রীর পত্রের মৃণালের যে চিঠির কথা আমরা দেখি, সেখানে মৃণাল বলছে 15 বছর 27 নম্বর মাখন বড়ালের গলিতেও পুরুষ শাসনে অপমানিত হয়েছিলেন, এবং সেখানেই তিনি লিখছেন, তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। এইবার মরেছে মেজবউ, আমিও বাঁচব, আমিও বাঁচলুম, তোমাদের চরণতল আশ্রয় ছিন্ন মৃণাল। এই নারী জাগরণের ক্ষেত্রে কিংবা নারীর বশ্যতা শিকারের ক্ষেত্রে এই দুটি উদাহরণই যথেষ্ট। আমরা দেখেছি যে নারী কুমারীবস্থায় পিতার, যৌবনাবস্থায় স্বামীর এবং বৃদ্ধাবস্থায় পুত্রের নিয়ন্ত্রণে যে নারী চালিত হয়েছে, এই সময়গুলিকে ধরেই রামায়ণ, মহাভারত, সেখানেও আমরা দেখি যে সেখানে যেমন নারীর দুর্বলতা আছে, তেমনি নারীর সবলতার কথাও দেবদেবীদের আবাহনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করতে পারি। যেমন অসুর দলনে চণ্ডীর আবাহনের কথা আছে, তেমনি প্রাচীন শাস্ত্রকারেরা দেবী সরস্বতীর বন্দনা গানও করেছেন। আসলে মধ্যযুগে নারী অসুর যমস্পৃশা,
যদিও মীরাবাইয়ের সমীপে আকবরের উপস্থিতি আমরা লক্ষ্য করি। অন্যদিকে শিক্ষা দীক্ষাহীন এক জীবন, কুশিক্ষা, অশিক্ষা, কুসংস্কার, এই সব মিলিয়ে বাল্যবিবাহ, বহু বিবাহ, কৌলিন্য প্রথার চাপে নারীদের জীবন অসহায় হয়ে উঠেছিল। স্বাধীনতাহীন নিপীড়নের শিকার ছিলেন নারী। অন্যদিকে আমরা যদি 19 শতকের মাঝামাঝি সময়ও দেখি, তাহলে সেখানে ঈশ্বরগুপ্তের মতো কবিও তিনি রক্ষণশীলতার বৃত্তের বাইরে বেরোতে পারেননি। তিনিও লিখেছিলেন এক কবিতায়, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তারা এবি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে। আমরা আরেকটু যদি পিছনের দিকে যাই, বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে নারীর অবস্থান, নারীর শক্তির অবস্থান আমাদের এই বাংলার সমাজের বুকে কি অবস্থায় ছিল তা সুন্দরভাবে প্রতিপন্ন হতে পারে। যেমন চর্যাপদে নারী অসহায় নারী, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, কিংবা শ্বশুরা নিদ গেল বউ হুড়ি যা গয়, কান এটো চোরে নিল কা গয় মা গয়। অসহায় অবস্থায় নারী অবস্থান আমরা দেখেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরং নারীর আত্মমর্যাদার দিকটি লক্ষ্য করা যায়। সে রাধা হতে পারে কিংবা বড়াই চরিত্র হতে পারে। বৈষ্ণব পদে রাধাকে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন পুয়ার লেডি অফ ব্রজ, এবং অনুবাদ সাহিত্যেও আমরা দেখেছি যে সীতা অসহায়া, ত্রাসেতে কাঁদেন সীতা হইয়া কাতর। রামায়ণের ভেতরে, মহাভারতে দেখেছি যে একেবারে সাধারণ মানুষের পর্যায়ে নির্যাতিতা দ্রৌপদীর কথা এ বিষয়ে সবিশেষ উল্লেখ করা যেতে পারে। মঙ্গল কাব্যে যে নারী চরিত্রগুলি লক্ষ্য করি, সেখানেই বরং লোকসমাজে নারীদের ভূমিকা, সমাজ জীবনে নারীদের ভূমিকা অনেকখানি জীবন্ত এবং প্রাণবন্ত। যেমন মনসা, যেমন বেহুলা, যেমন সনকা, চণ্ডী, ফুল্লরা, অহনা, খুল্লনা, দুর্বলা, রঞ্জাবতী, কানাড়া, গৌরী, অন্নদা, পদ্মিনী প্রভৃতি। ফলে এই মঙ্গল কাব্য, শিবায়ন কাব্য, এই জায়গাগুলিতে নারীদের অবস্থান অনেকখানি সমাজে পোক্ত। মৈমনসিংহ গীতিকার কথা যদি উল্লেখ করি, তাহলে দেখব যে সেখানেও নারীরা কিন্তু জীবন্ত। যেমন মহুয়া চরিত্র, যেমন চন্দ্রাবতী এক জীবন্ত চরিত্র, কিংবা মুসলমান সাহিত্য, আরাকান রাজসভার সাহিত্যে আলাউলের পদ্মাবতী এক জীবন্ত নারী চরিত্র। নাগমতী সাধারণ এক বাংলার নারী রূপেই সেখানে চিত্রিত হয়েছে। সবচাইতে উল্লেখ্য যে শাক্ত পদাবলীর যে নারী, মা মেনকা কিংবা কন্যা উমা, এক উজ্জ্বল গ্রাম বাংলার এক মা মেয়ে যেন সেখানে চিত্রিত হয়েছে। স্নেহ বাৎসল্যের এক অসাধারণ ছবি আমরা সেখানে লক্ষ্য করি। এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। যেমন তার বিপরীতে, তার বিপ্রতীপে আমাদের টুসু গানের ভেতরেও তেমনি একটি চিত্ররূপ আমরা দেখতে পাই। এত বড় পৌষ পরবে রাখলি মা পরের ঘরে, পরের মা কি বেদন জানে, অন্তরে জালে মারে, যেমন শোল মাছে উফাল মারে। এই যে প্রচলিত টুসু গানের ভেতরেও এক নারীর মূর্তি চিত্রিত হয়েছে লোককবিদের ভেতর দিয়ে, তার রচনার ভেতর দিয়ে। এভাবেই চলতে চলতে বাংলার নারী সমাজকে 19 শতকের বাংলার সমাজের বুকে দাঁড়িয়ে নারীকে চিনতে হয়েছে। চিনিয়েছেন মহাপ্রাণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে বিদ্যাসাগর বলেই সারা দেশ বিশ্বের মানুষ জানেন। সেই বিদ্যাসাগর
তিনি একমাত্র দেখিয়েছেন। কিন্তু আসলে আমাদেরকে আরেকটু ইতিহাসের দিকে যদি না তাকাই, তাহলে বিদ্যাসাগরের যে ভূমিকা, সেই ভূমিকার কথা ঠিক করে উল্লেখনীয় হয় না, বা আমরা তুলে ধরতেও পারি না। তার কারণ যে 19 শতকীয় নবজাগরণ, 19 শতকীয় নবজাগরণ বা রেনেসাঁস। এই যে রেনেসা, রামমোহন রায়, ডিরোজিও, আমরা লর্ড বেন্টিংয়ের কথা উল্লেখ করতে পারি, প্রভাতী তারা ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, সব মিলিয়ে এক, যেমন ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির প্রভাব পড়েছে, তার সেই প্রভাবের আলোয় এখানকার যে সাহিত্যে যে নারী সমাজ বা সমাজের ভেতর থেকে উঠে আসা যে নারী, সেই নারী জেগে উঠেছে। তাদের মধ্যে চিন্তায়, চেতনায় 19 শতকীয় নবজাগরণ প্রভাব বিস্তার করেছে আমরা জানি। বিদ্যাসাগরের পূর্বেই 1820 এবং 1820 থেকে 1829, আমরা যদি এই সময়কালটি ধরি, তাহলে 1829 সালে আমাদের এই ভারতবর্ষে তথা বঙ্গদেশে একটি বৃহৎ এক সমাজ সংস্কারের এক সিদ্ধান্ত, অর্থাৎ সতীদাহ প্রথা রোধ আইন চালু হয়েছিল। আসলে নারীর জীবনের যদি বলা যায় যে অত্যাচারের, লাঞ্ছনার ত্রিবিধ বিরহ তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। তার 1 নম্বর হচ্ছে বাল্যবিবাহ, 2 বহু বিবাহ, আর 3 হচ্ছে সতীদাহ। এই ত্রিবিধ বিরহ থেকে নারী জীবন, নারী সমাজ, নারী মুক্তি সম্ভব ছিল না। তাই 1829 সাল এই সতীদাহ প্রথা রোধের ভেতর দিয়ে এক যুগান্তকারী ঘটনা হিসেবে এই সময়টি চিহ্নিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বাল্যবিবাহ, বহুবিবাহ কিংবা বিধবা বিবাহের কথা আমরা আলোচনা করতে পারি। এই ধারাবাহিকতায় আমরা যদি দেখি, তাহলে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে 1857। সেখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে বীর বিক্রম, অর্থাৎ তখন সেই বিদ্যাসাগরের সেই নারী শিক্ষা, নারী চিন্তা, নারী স্বাধীনতা তখন যেন তা প্রত্যক্ষিত হয়েছে সমাজের বুকে। এবার আমরা এই প্রেক্ষিতের উপরে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রতিভার নানান দিক, সেই নানান দিকের মধ্যে আসলে তিনি একটি দিকের প্রতি মনোনিবেশ করেননি। তিনি যেমন পুণ্যাত্মা বিদ্যাসাগর, যেমন বাংলা গদ্যের জনক, তিনি তেমনি সিলেবাস, সংস্কৃত যে নির্ভর যে গ্রন্থ, সেগুলির অনুবাদ সাহিত্যের ভেতর দিয়ে তিনি সিলেবাস করেছেন। অদ্বিতীয় বর্ণমালার তিনি সংস্কার সাধন করেছেন। তিনি ছাপাখানার মধ্য দিয়ে, অর্থাৎ একজন প্রকাশক হিসাবে বিভিন্ন গ্রন্থ প্রকাশের ভূমিকা পালন করেছেন। নারী শিক্ষা, নারী স্বাধীনতার ক্ষেত্রে তার নাম সর্বাগ্রে উল্লেখ করা যায়। এই দৃষ্টিকোণ থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ তার যে নারী স্বাধীনতায় তিনি যে ভূমিকা পালন করেছেন, সেটি আমরা যদি দেখি, তাহলে দেখব যে সমগ্র 19 শতক এক জাগরণের শতক আমাদের বঙ্গদেশে। বাঙালি জেগেছে 19 শতকে। তা বলে কি তার আগে বাঙালি জাগেনি? নতুনভাবে জেগেছে। তাই 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় তিনি যখন সসম্মানে উত্তীর্ণ হলেন, তখন তার উপরে বিদ্যাসাগর উপাধি আরোপিত হলো। তিনি প্রথম সেখান থেকে পেলেন এবং 1854 সালে ছোটলাট হেলিডে কর্তৃক তিনি মডেল স্কুলের স্থান নির্মাণের দায়িত্ব পেলেন এবং তিনি সে কাজ দক্ষতার সঙ্গে করলেন। আসলে সারা জীবন জুড়ে বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা প্রসার, নারীর স্বাধীনতা,
এই দিকেই তিনি নিজের মনোনিবেশকে দৃষ্টিপাতকে তিনি প্রতিফলিত করেছেন। আমরা জানি যে এই সময়কালে মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং তার বেড়ে ওঠা পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির প্রভাবে তিনি যেভাবে নারীকে দেখেছেন সেটিও একটি নবজাগরণের দ্যোতক। কারণ তার নারী চরিত্রগুলি তার সৃষ্ট যে কাব্যের ভেতরে, নাটকের ভেতরে, পত্রকাব্যের ভেতরে যে নারী উঠে এসেছে, সেখানে আমরা দেখেছি যে চিত্রাঙ্গদা কিংবা প্রমীলা কিংবা সরমা, মন্দোদরী, সীতা, তারা, কৈকেয়ী, জনা, শকুন্তলা, পদ্মাবতী কিংবা কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী যদিও অনেকখানি দুর্বল, সেটি নাটকের প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে, কিন্তু চিত্রাঙ্গদা চরিত্রে যে মজালে রাক্ষস কুলে মজিলা আপনি, রাবণের মতো দুর্দণ্ড প্রতাপ একজন রাজাকে যে চিত্রাঙ্গদার কথা বলতে পারে, এটা আসলে 19 শতকীয় নারী জাগরণেরই প্রভাব বা ফসল। আর সেই ধারণার, সেই ভাবনার চূড়ান্ত রূপটি আমরা প্রমীলার মধ্যে পাই। যখন তৃতীয় স্বর্গের প্রমীলা যখন যাচ্ছেন স্বামী সমাগমে, তখন প্রমীলার পথ রোধ করে রামচন্দ্রের সৈন্যরা যখন জানতে চায়, তখন সেই নিমন্নমালিনী কিংবা বাসন্তী, সেই তাদের সখীদের কাছে প্রমীলা যখন বলে, কি কহিরি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার সাধ্য যেসে রোদে তার গতি, রাবণ শ্বশুর মো মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এ একেবারে 19 শতকীয় নবজাগরণের ভাবধারায় পুষ্ট এক নারী চরিত্র। 1857 সালের সিপাহী বিদ্রোহ তখন সম্পন্ন হয়ে গেছে। 1861 সালে মেঘনাদ বধ কাব্যে মধুসূদন এইভাবে তার নারী চরিত্র সৃষ্টি করেছেন। কিংবা জনা চরিত্র যদি আমরা দেখি, কিংবা কৈকেয়ী চরিত্রের ভেতরেও দেখেছি, কিংবা আমরা দেখেছি শকুন্তলার মতো একটি চরিত্র যেন তার সেই খেদ, তার সেই দুঃখ সে অকপটে প্রকাশ করছে। সব মিলিয়ে এই শতক, এই 19 শতকের বিশেষত এই মধ্যভাগ এক নারী জাগরণের ইতিহাসে সমৃদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় বিদ্যাসাগর তার চিন্তাকে, তার চৈতন্যকে নারী স্বাধীনতায়, নারীর শিক্ষায়, নারীর জাগরণের দিকেই তিনি মনোনিবেশ করিয়েছিলেন। এবং তা থেকে যে ইতিহাস উঠে আসে, তাতে দেখা যায় যে একজন মানুষ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং এত বেড়াট, এত বিচ্ছিন্নতা, সমাজের এত নিয়ম কানুন, সেই তার ভেতর থেকে সে লড়াই করে তিনি কিভাবে উঠে এসেছেন, নিজের লক্ষ্যে, নিজের উদ্দেশ্য সফল করেছেন সামাজিক মঙ্গল সাধনের জন্য। তাই আমরা দেখি যে তার প্রথম যে কাজ তিনি করেছেন, 1855 সালের জানুয়ারি মাসে তিনি প্রথম করলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব গ্রন্থের প্রথম ভাগ তিনি প্রকাশ করলেন, মানুষকে জানান দিলেন। ঠিক তারপরেই অক্টোবর মাসে দ্বিতীয় ভাগটিও প্রকাশিত হলো। 1855 সালের 4 অক্টোবর দেশের বিভিন্ন স্তরের 987 জন লোকের স্বাক্ষর সহ ভারত সরকারের কাছে বিধবা বিবাহ প্রবর্তন বিষয়ক আবেদনপত্র তিনি পেশ করলেন এবং সেই আবেদনপত্র তিনি পাঠিয়ে দিলেন। 1855 সালের 27 ডিসেম্বর বহু বিবাহ বন্ধ করার জন্য আরেকটি আবেদনপত্র তিনি পাঠালেন। এভাবে তিনি নিজের কাজ করে চললেন। ঠিক 1856 সালে বিধবা বিবাহ যখন আইন চালু হলো, 1857 সালে বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা বিস্তারে ব্রতী হলেন। 30 মে তিনি ডিপিআইকে জানিয়ে দিলেন যে বর্ধমানের জৌগ্রামে একটি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেছেন এবং এইভাবে তিনি পরবর্তী ক্ষেত্রে আরও 45টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1866 সালের 1 ফেব্রুয়ারি বহু বিবাহ বন্ধ করবার জন্য ভারত সরকারের কাছে তিনি দ্বিতীয়বার আবেদনপত্র পেশ করেন। 1869 বীর সিংহ ছেড়ে তিনি নানান কারণে কর্মাটারে গিয়ে অবস্থান করেছিলেন, কিন্তু সবচেয়ে
যে আপনি আচরি ধর্ম অপরে যে শেখাতে হয় সেটি তিনি বিদ্যাসাগরে দেখিয়েছিলেন। কেননা 1870 সালে তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে খানাকুল কৃষ্ণনগর নিবাসী শম্ভু চন্দ্রের বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ দিয়েছিলেন। আজকের যুগে যা আমরা ভাবতে পারি, বিদ্যাসাগরের সময় সেটা কি কল্পনার অতীত ছিল। কেননা যে সমস্ত শাস্ত্র, সেই শাস্ত্রগুলি সমস্ত তিনি অধ্যয়ন করে তিনি দেখিয়েছিলেন যে বিধবা বিবাহ চালু করা যায়। এই যে 1871 সালে এই বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার নামে তিনি প্রথম পুস্তকটি প্রকাশ করলেন এবং 1873 জানুয়ারি মাসে তিনি বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার দ্বিতীয় পুস্তকটিকেও প্রকাশ করলেন। আসলে আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বিষয় মাথায় রেখেছিলেন। সেই বিষয়টি হচ্ছে যে তিনি লিখেছিলেন এক পত্রে, সেই পত্রটি আমি সরাসরি উদ্ধৃত করছি। বিধবা বিবাহের প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। জন্মে ইহা অপেক্ষা অধিক কোনো সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই। এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছি এবং আবশ্যক হইলে প্রাণান্ত শিকারও পরাণমুখ নহি। সে বিবেচনায় কুটুম্ব বিচ্ছেদ অতি তুচ্ছ কথা। তিনি কিচ্ছু গ্রাহ্য করেননি। বিধবা বিবাহ হিন্দু শাস্ত্রানুমোদিত, এটাই তিনি প্রমাণ করে ছাড়লেন। তাই তিনি স্ত্রী শিক্ষা প্রসার, গদ্য ভাষার প্রসার, সমাজ সংস্কার, তিনি তো আবার দয়ার সাগর, তিনি অনুবাদ, বহুবিধ গুণাবলীর অধিকারী। এই বিদ্যাসাগরকে শান্তিপুরের তাঁতিরা তাদের কাপড়ে লিখলেন, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। 1845 সালে ব্রাহ্ম সমাজের আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবা বিবাহের পক্ষে প্রথম কথা বলেন, কিন্তু সেটি এত প্রভাব বিস্তার করেনি। 19 শতকের আসলে এই প্রথমার্ধে সতীদাহ প্রথা রোধ এবং রামমোহন রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমরা সকলে জ্ঞাত আছি। আসলে এই বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ চালুর পক্ষে যে আন্দোলন, যে জীবন মরণ সংগ্রাম তিনি করলেন, এই সংগ্রামের প্রেক্ষিতে বাংলা সাহিত্য ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আমরা যদি সে কথা দেখি তাহলে বিদ্যাসাগরের কার্যাবলীর যথাযথ নির্ণয় বা উপযুক্ত মর্যাদার প্রশ্নটি আমরা খুঁজে পাব। যদি আমরা দেখি তাহলে দেখব যে বাংলা নাটকে বৈধব্য যন্ত্রণা বিষয় এই সময়কালে ভীষণভাবে লেখালেখি শুরু হলো। নাটকের চরিত্র, নাটকের কাজ সমাজের প্রত্যক্ষ বিষয়গুলিকে মানুষের কাছে প্রত্যক্ষ করা, তুলে ধরা। যেমন আমরা দেখেছি যে 1854 সালে যে কুলীনকুল সর্বস্ব রাম নারায়ণ তর্করত্নের, সেখানেও সেই বৈধব্যের যন্ত্রণার কথা নাটকের মধ্যে লেখা হলো। নাটকের চরিত্রের সংলাপের ভেতরে, দ্বন্দ্বের ভেতরে এই সামাজিক দ্বন্দ্বগুলি এখানে পরিস্ফুট হলো। এটি বিদ্যাসাগরের চূড়ান্ত প্রভাব। 1856 সালে বিধবা বিবাহ উমেশচন্দ্র মিত্রের যে নাটক, 1856 সালে বিধবোদ্বাহ উমাচরণ চট্টোপাধ্যায়ের, কিংবা 1856 সালের বিধবা মনোরঞ্জন রাধা মাধব মিত্রের এই নাটকগুলির মধ্যে বিধবা বিবাহের পক্ষে সওয়াল করা হলো। বিধবা বিবাহের এই নাটক দেখতে গিয়ে শুধু চোখের জল ফেলেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1860 সালের মধ্যে যে নাটক লেখা হলো বিধবা পরিণয়োৎসব বিহারীলাল নন্দীর, বিধবা বিরহ সিমুয়েল পীরবক্সের লেখা, কিংবা চপলা চিত্ত চপলা যদুগোপাল চট্টোপাধ্যায়ের যে নাটক। আমরা পরবর্তী ক্ষেত্রেও দেখেছি যে গিরিশচন্দ্র ঘোষের যে নাটক 1901 সালের, 1905 সালের বলিদান, শাস্তি কি শান্তি 1908 সালে, সেখানে বিধবার যন্ত্রণা, পণ প্রথা, কৌলিন্য প্রথা, বহু বিবাহ প্রথার দিকের কথাই
এই নাটকগুলির বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে শুধু নাটকের মধ্যে নয়, কবিতার ভেতরেও আমরা বিদ্যাসাগরের এই আন্দোলন, এই সামাজিক সংস্কারমূলক যে আন্দোলন, নারীর শক্তির পক্ষে তিনি যে আজীবন সংগ্রাম করে গেলেন, সেই আন্দোলন কবিতাকেও প্রভাবিত করেছে। এই সময়ের একটি কবিতার কথা উল্লেখ করতে পারি, সুরেশচন্দ্র মজুমদারের মহিলা কাব্য, যা 1861 সালে প্রকাশিত হয়েছে। সেখানে সেই বিদ্যাসাগরের কথারই প্রতিধ্বনি। হিন্দুর আশ্চর্য কিবা লজ্জার সংস্কার, অতিলাজ বাসে দিতে বিয়া বিধবার, এই যে প্রশ্ন তিনি রেখেছেন। কিংবা অক্ষয় কুমার বড়াল বাল্য বিধবার কথা তিনি তার শঙ্খ কবিতার ভেতরে উল্লেখ করেছেন। হারায়েছে প্রতি নবম বরসে, বিবাহের প্রায় 2 মাস পরে, লোকে বলে তার কি পোড়া কপাল, এমন স্বামী কি অকালে মরে। এইভাবে বিভিন্ন কবি, নাট্যকারের বিভিন্ন রচনার ভেতরে বিদ্যাসাগরের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। হেমচন্দ্রের বিধবা রমণী কবিতায় ভারতের প্রতিহীনা নারী বুঝি ওই রে, না হলে এমন দশা নারী তার কই রে। কিংবা রমেশচন্দ্র দত্তের যে 2টি বিখ্যাত যে উপন্যাস এই সময় প্রকাশিত হয়েছিল, সংসার এবং সমাজ, এই সংসার এবং সমাজের মধ্যে, এই উপন্যাসের মধ্যে প্রতিফলিত হয়েছিল সংসারের, বিশেষত সংসার উপন্যাসের সুধা যে চরিত্র, তার মধ্যে এই বিদ্যাসাগরের এই নারী জাগরণের কথা, বিধবা বিবাহের কথা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে আমরা যদি সেই সময়ের প্রখ্যাত উপন্যাসিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রতি নজর দিই, তাহলে দেখব যে বঙ্কিমচন্দ্র এই সময়ে একটা মাঝামাঝি অবস্থানে তিনি নিজের অবস্থানকে স্থির করেছিলেন। আসলে মাঝামাঝি এই কারণেই বলি যে নগেন্দ্র কুন্দর মধ্যে কিছুটা দেখি, সাম্য গ্রন্থের মধ্যেও তার কিছুটা মনোভাব প্রতিফলিত হয়। আবার শরৎচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় সেই প্রসঙ্গ এসেছে সমাজ সংস্কারের নানান অভিঘাতের ভেতর দিয়ে। এইভাবেই আমরা বিদ্যাসাগরের যে ভূমিকা নারী স্বাধীনতা বা নারী শিক্ষা বিস্তারে, এখনকার দিনে সে কথা কল্পনা করা যায় না। যে সময় বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন, যে সময় বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য উদ্গ্রীব হয়েছিলেন, কিংবা স্ত্রী শিক্ষা প্রসার ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়, তার জন্য তাকে বহু খেসারত দিতে হয়েছে। এবং শুধু এই সামাজিক সংস্কারের এই গুরুত্বপূর্ণ দিকের প্রতি তার দৃষ্টি ছিল না। তিনি সে সময়ের 19 শতকীয় মনীষার উজ্জ্বল নিদর্শন যে মাইকেল মধুসূদন দত্ত, তার রচনার মধ্যে যে নারী জাগরণের কথা আছে, তার পিছনে কি বিদ্যাসাগরের ভূমিকা নেই? চূড়ান্তভাবেই ভূমিকা আছে। সে কারণের জন্যেই আমি আমার আলোচনার একেবারে শেষ পর্বে মাইকেল মধুসূদন দত্তের নারী চরিত্রের সৃষ্টির যে সূত্রটুকু বলেছিলাম, তার বিস্তারিত দিকটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে 19 শতকীয় নবজাগরণ কিংবা পাশ্চাত্য শিক্ষা সাহিত্য সংস্কৃতির প্রভাবেই মধুসূদন এই চরিত্রগুলোকে সৃষ্টি করেননি। ভারতীয় পুরাণ, ভারতীয় ভাগবত, রামায়ণ মহাভারত থেকে তা গ্রহণ করেছেন। কিন্তু এরকম পূর্ণ শ্লোক বিদ্যাসাগর, যার একেবারে কাছের মানুষ, প্রাণের মানুষ, যিনি ছাড়া তার এই মধুসূদনের এই সৃষ্টিকর্ম শুধু না বেঁচে থাকাটাই দায় হতো, যিনি এত উপকারী, সেই তার প্রভাব পড়েনি। কিংবা বিধবা বিবাহ বা এই যে বিধবা বিবাহ সংক্রান্ত আইন চালু, বাল্য বিবাহ রোধ বা বহু বিবাহ রোধ, এই সংক্রান্ত যে বিদ্যাসাগরের লড়াই, তার প্রভাব নিশ্চিতভাবেই মাইকেল মধুসূদন দত্তের কাজের মধ্যে, সৃষ্টিকর্মের মধ্যে পড়েছে। তাই আমরা দেখি যে মধুসূদন দত্ত তার সৃষ্ট সমস্ত চরিত্রগুলির ভেতরে যে যারা অপাঙ্ক্তেয়, যারা পিছিয়ে থাকা, যে রাক্ষস নারী চরিত্রগুলি, সেই চরিত্রগুলিকেও তিনি পরম মমতায় তুলে ধরেছেন। আসলে কোথাও যেন একটা ভেতরে ভেতরে একটা আত্মিক যোগসূত্র রচিত হয়েছিল,
যে পিছিয়ে পড়া সমাজের অন্তেবাসী যে মানুষ, চর্যাপদের যে অন্তেবাসী সবর সবরী, তেমনি তেমনি রামায়ণের যে শূর্পণখা থেকে আরম্ভ করে কিংবা মন্দোদরী, সরমা, এই চরিত্রগুলি চিত্রণ ক্ষেত্রে মধুসূদন নিশ্চিতভাবেই বিদ্যাসাগরের এই সামাজিক আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন। না হলে এই নাটকগুলির মধ্যে বিদ্যাসাগরের এত প্রভাব পড়তো না। নিশ্চিতভাবেই সেই কালে বিদ্যাসাগর এক নবজাগরণের অগ্রদূত রূপে সমাজ সংস্কার আন্দোলনকে প্রভাবিত করেছেন। অথচ তিনি সংস্কৃতের পণ্ডিত, তিনি সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছিলেন এবং চাকুরি জীবনেও তিনি সেই জায়গায় অবস্থান করেছিলেন, কিন্তু তার থেকে বিদ্যাসাগর এগিয়ে গিয়েছিলেন সমাজের গভীরে, যেখানে নারী যে জীবন, যে বঞ্চনা, যে নিপীড়ন তিনি লক্ষ্য করেছিলেন, তা থেকে তাদের তুলে এনেছিলেন আলোর প্রদীপের সামনে, যাতে করে এই বাংলার নারী জেগে উঠতে পারে, এই বাংলার নারী তার স্বাধীনতা পেতে পারে, শিক্ষা পেতে পারে। এবং যেটা আমরা আজকে 21 শতকের এই রকম জায়গায় দাঁড়িয়ে কল্পনা করতে পারিনি, যে কি কঠিন কঠোর সংগ্রামের ভেতর দিয়ে সমাজপতিদের মুখোমুখি দাঁড়িয়ে তার যুক্তিজাল বিস্তার করে তিনি নারীর জাগরণের জন্য বিধবা বিবাহের পক্ষে তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন। এই রকম একটি জায়গায়, এই রকম একটি সমাজের উপরে দাঁড়িয়ে তিনি সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। এই কারণের জন্যেই আজ 201 বছর পরেও সেই পুণ্যশ্লোক বিদ্যাসাগরের নাম উচ্চারিত হচ্ছে সরবে চতুর্দিকে। এটাই তো বিদ্যাসাগরের প্রতি আমাদের প্রণাম, এবং তিনি আমাদের ধন্য করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।